এখানে একটি পাত্র দেখছি, এই পাত্রে গ্যাস অণুগুলো আছে। এই গ্যাস অণুগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। এই মুহূর্তে যদি পাত্রের আয়তন হয়ে থাকে, পাত্রের আয়তন যদি ভি হয়ে থাকে, তাহলে পুরো গ্যাসের আয়তন হচ্ছে ভি। কারণ একটি নির্দিষ্ট পাত্রে যখন গ্যাস অণু রাখবে তখন এই গ্যাস কিন্তু পুরো পাত্র জুড়ে থাকবে। তাহলে পাত্রের আয়তন আর গ্যাসের আয়তন একই কথা। সে আয়তনকে কি দিয়ে লিখলাম? ভি। তাহলে আয়তন হচ্ছে ভি। এই সময় দেখো যে গ্যাস অণুগুলো দেয়ালের গায়ে কিন্তু বল দিচ্ছে। বল যদি প্রয়োগ হয় তাহলে প্রতি একক ক্ষেত্রফলে বলের যে পরিমাণ তাকে আমরা কি বলি? চাপ। তাহলে বল থাকলে পারে সেই প্রযুক্ত বল থেকে আমরা চাপ পরিমাণ হিসাব করে নিতে পারি। এই চাপের পরিমাণকে ধরলাম পি। বুঝতে পেরেছ? তাহলে চাপকে কি দ্বারা লিখলাম? পি। এই মুহূর্তে ধরে নাও এই গ্যাস অণুগুলোর সার্বিক যে ছুটাছুটি, যে বেগ, এই বেগের পরিমাণ এক একটার এক এক রকম। অলরেডি আমরা প্রথম লেকচারে শিখেছিলাম। তাহলে গ্যাস অণুগুলোর বেগ কারো শূন্য হতে পারে, কারো আবার অসীমও হতে পারে। তাহলে কি বেগ বিবেচনা করব? হ্যাঁ, কি বেগ বিবেচনা করব? গড় বেগ অথবা বর্গমূলীয় গড় বর্গ বেগ। নতুন একটা বেগের ধারণা পেয়েছিলাম। আমরা ধরে নিলাম যে গ্যাস অণুগুলোর বর্গমূলীয় গড় বর্গ বেগকে সি অফ আর এম এস দ্বারা লিখলাম। ওকে, আচ্ছা। তাহলে আয়তন পেলাম, চাপ পেলাম। এইখানে যে টোটাল গ্যাস অণুর সংখ্যা রয়েছে সেই অণুর সংখ্যাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা লিখি। তাহলে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা ক্যাপিটাল এন। এটা বোঝাচ্ছে তো? তারপরে প্রত্যেকটা অণুর ভর থাকবে কিনা? প্রত্যেকটা অণুর ভরকে আমরা ধরলাম ছোট হাতের এম। তাহলে প্রতিটি অণুর ভর লিখো, প্রতিটি অণুর ভর এই ছোট হাতের এম দ্বারা লিখলাম। এইখানে এবার একটা বিষয় বলি যে প্রতিটি অণুর ভর যদি ছোট হাতের এম হয় আর অণুর সংখ্যা যদি ক্যাপিটাল এন হয়, তাহলে টোটাল গ্যাস অণুর ভর, টোটাল গ্যাসের ভর কত হবে বলো? তাহলে গ্যাসের মোট ভর লিখো, মোট ভর যদি এটাকে ক্যাপিটাল এম দিয়ে লিখি, মোট এন সংখ্যক অণু আছে আর এক একটির ভর কত? ছোট হাতের এম। তাহলে দুটোর গুণ হয়ে যাবে মোট ভর। কোনো সন্দেহ রয়েছে? আছে? আচ্ছা, এন এম। আমার এবার এই জায়গা থেকে চাপের যে রাশিমালা, এই রাশিমালা প্রতিপাদন করলে যে পরিমাণটুকু পাওয়া যায় সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম এন সি অফ আর এম এস স্কোয়ার। ঠিক আছে? টোটাল চাপ এবং আয়তনের গুণফলটা পাবা 1/3 এম এন সি অফ আর এম এস এর স্কোয়ার। হ্যাঁ, এটুকু একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এটার প্রতিপাদন দেখতে চাও? হ্যাঁ, প্রতিপাদন দেখতে না চাইলেই ভালো। যদি কেউ দেখতে চাও তাহলে পরে এটার লেকচার আছে, ওইখান থেকে দেখে নেবা। হ্যাঁ, আচ্ছা। আমরা একটু এইটা যদি হয়ে থাকে যে পিভি সমান 1/3 এম এন সি স্কোয়ার, এটাকে 1 নম্বর সমীকরণ লিখে রাখো প্লিজ। আমার সঙ্গে তোমাদের সমীকরণ নাম্বার মিল থাকতে হবে, তাহলে পরবর্তী গাণিতিক প্রবলেম সলভে একটু হেল্প পাবো। বা আমি চাইলে লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম আর এন গুণ করলে কি হলো? ক্যাপিটাল এম। কিসের ভর? এটা গ্যাসের ভর। যেহেতু এখানে বর্গমূলীয় গড় বর্গবেগ ইউজ করব, বারবার সি অফ আর এম এস না লিখে শুধুই সি দ্বারা লিখবো এবং তুমি বুঝে নিবা দিস ইজ বর্গমূলীয় গড় বর্গবেগ। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে। তাহলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এটা আমি বারবার এভাবে না লিখে জাস্ট ডিরেক্ট সি স্কোয়ার লিখে দিলাম, তুমি ধরে নেবা এটাই বেগ। আচ্ছা, তাহলে পিভি সমান 1/3 এম সি স্কোয়ার। আইনস্টাইনের সমীকরণ মনে করো না, এটা আবার এটা আলাদা। হ্যাঁ,
নাও এটা তাহলে অ্যানাদার একটা সমীকরণ, বা চাইলেই আমরা পি সমান দেখো এভাবে লিখতে পারি, ভি দিয়ে ভাগ করে দেই, তাহলে 1/3 এম ভাগ দিয়ে দিলাম ভি, তার সঙ্গে গুণ সি স্কোয়ার। এটার সমীকরণ এখনই না দিই, দেখো তো এম ভাগ ভি তোমাদের দিকে কি হয়? ঘনত্ব। তাহলে এটা ভর ঘনত্ব। ভর ঘনত্ব যদি লিখি তাহলে হবে পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। বলো ঠিক আছে কি না? আগের দিনে আমরা একটা স্পেশাল প্রতিপাদন করেছিলাম যে ঘনত্বের সাথে চাপ সমানুপাতিক, তাই তো? এগেইন আমরা দেখতে পাচ্ছি ঘনত্বের সঙ্গে চাপ সমানুপাতিক, মনে থাকে জানো? এখন কথা হচ্ছে যে তুমি আদর্শ গ্যাসের সমীকরণ, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ দেখেছিলে কত? আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান কত? তাহলে আমরা লিখে দিলাম ফর 1 মোল পিভি ইজ ইকুয়াল টু আর টি। এন এর মান কত দিলাম? 1, অথবা এনআরটি দিতে পারো, ডাজ নট ম্যাটার। আমি 1 মোলের জন্য লিখছি একটু ইজি করার জন্য। এখন এইখানে পিভি সমান দেখছো 1/3 এমসি স্কোয়ার, আর ওইখানে পিভি সমান আর টি। তাহলে আমরা লিখতে পারি 1/3 এমসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর টি। মনে থাকবে? তারপরে এইখানে তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখলাম 3RT ডিভাইডেড বাই কত? এম। 3RT ডিভাইডেড বাই এম হয়েছে। তাহলে সি এর মান কত হবে? তাহলে অনেক গ্যাসের এরকম তোমার বর্গমূলীয় গড় বর্গবেগ বের করতে দিবে, সেটার পরিমাণটা আমরা লিখি। সি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম 3RT আপন এম, দেন সি ইজ ইকুয়াল টু পাবো কত? পাবো 3RT ডিভাইডেড বাই এম ওভার রুট। এই তো আগে কয় নাম্বার সমীকরণ ছিল? হ্যাঁ কি বলছো গো? আচ্ছা তাহলে এটা 3 দাও। হ্যাঁ এটা দাও 3। এটা যেহেতু একটা সূত্র, এই এটা কত দিব? 4। ওকে, দেখো এখান থেকে কিন্তু ভবিষ্যতে অ্যানালিটিক্যাল অনেক জিনিস শিখবো, তার মধ্যে এখনই একটু জেনে নাও। তাহলে সি প্রপোর্শনাল টু রুট ওভার টি। তাপমাত্রা যত বাড়াবো, পরম তাপমাত্রা যত বেশি হবে, ওই গ্যাসের বেগ তত বেশি। এই ঠিক বলেছি? তাপমাত্রা যত বাড়বে গ্যাসের বেগ তত বাড়বে, মনে থাকবে? হ্যাঁ, তাপমাত্রা বাড়লে বায়ুর গতি বাড়বে, গ্যাসীয় সকল বস্তুর গতি বাড়বে। হ্যাঁ, তাহলে টেম্পারেচারের সাথে এটা প্রপোর্শনাল। গ্রীষ্মকালে পাশের বাসার আন্টি যদি মানে পোলাও কোরমা এগুলো রান্না করে, তুমি তাড়াতাড়ি সুগন্ধ পাবা। শীতকালে চুপি চুপি রান্না করেছে, দেখছো তুমি কোনো সুগন্ধই পাওনি, খাওয়া শেষ। ওকে, কারণ শীতকালে বায়ুর বেগ কম। শীতকালে যে ডাস্টবিনের সামনে দিয়ে যাবে অত বেশি দুর্গন্ধ পাবে না, গ্রীষ্মকালে যাবে তো তুমি যাওয়ার আগেই গন্ধ তোমার আগে ধরবে, বলবে আমার সাথে দেখা করে যাও। তাই তো? কি কারণে এটা হয়? হ্যাঁ, তাহলে বেগের কারণে। তোমরা শীতকালে ওইরকম ঘূর্ণিঝড় দেখবে না, কোন সময় দেখবে? গ্রীষ্মকালে, যখন সূর্যের তাপ প্রচুর আসবে তখন এই বায়ুগুলো দেখবা যে এই বায়ুগুলো কিন্তু গরম হয়ে তুলনামূলকভাবে উপরের দিকে চলে যাবে, দূরে চলে যায়। তাহলে দূরে চলে গেলে এই জায়গাটা কীরকম হবে বলো তো? খালি হয়ে যাবে। দিস ইজ কল্ড নিম্নচাপ। দিস ইজ কল্ড নিম্নচাপ। বলতে অনেকেই মনে করে, যেমন রিক্সাওয়ালারাও বলে, সাধারণ মানুষও বলে নিম্নচাপ।
নিম্নচাপ কোথায়? সমুদ্রে বলে। না না, স্থলভাগেই বেশিরভাগ নিম্নচাপ সৃষ্টি হয়। সূর্যের আলোতে বায়ুগুলো বিভিন্ন দিকে উড়ে চলে যায়। এই জায়গাটা তুলনামূলক ফাঁকা হলে আগের মতো আর বায়ুর চাপ পাওয়া যাবে না। বায়ু আগে বেশি ছিল, চাপ ছিল বেশি, বায়ু কম, চাপ হয়ে গেল কম। দিস ইজ কল্ড নিম্নচাপ। নিম্নচাপ হলে কি হয়? এই যে কুষ্টিয়া অঞ্চলে অথবা যশোর অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হলো, তখন সমুদ্র অঞ্চলের যে তুলনামূলকভাবে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু, এরা তো নিচে অবস্থান করে। আর আমরা ব্যাপন প্রক্রিয়ার ব্যাপারে জানি, অপেক্ষাকৃত ঘন থেকে কোথায় যায়? হালকা। তখন ওই দিক থেকে ঘন এই জলীয় বাষ্প সমৃদ্ধ বায়ু, এরা বলে যে ওরে বাবা, যশোরে তো একটা ফাঁকা তৈরি হয়েছে, নিম্নচাপ কোথায়, চ ওইদিকে চ। চ মামা চ করে যেতে যেতে দেখবা যে কেউ আগে যাচ্ছে, কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে। দৌড়ঝাঁপ করতে করতে এদের মধ্যে গতি কমবে। এদের মধ্যে গতি কমলে টেম্পারেচার, এই শোনো, দৌড়ঝাঁপ করলে তো তাদের টেম্পারেচার কমবে কিছুটা গতির কারণে। এই টেম্পারেচার আবার যখন কমবে তখন তারা শীতল হয়ে বৃষ্টিপাত ঘটায়। আর যদি ওরা বেশি বেগ নিয়ে চলে আসতে পারে, তখন দেখবা যে যে সতর্কতা দেয় না, হ্যাঁ, ওই অঞ্চল থেকে এসে এদিকে ভাঙচুর চালায় তো। হ্যাঁ, না কেন শুধু সমুদ্র এলাকায় হবে? তুমি এখনো কালবৈশাখী হয় নাই তাই রাজ্যে তো হোক, দেখবা। এই যে আমাদের এই বাড়ির টিন পড়ে গিয়ে পাশের বাড়িতে পড়ছিল কিছুদিন আগে। আয় আসো, সি প্রপোর্শনাল টু কি? টি। এখান থেকে বুঝতে পারছো, টেম্পারেচার যত বেশি গ্যাসের অণুর বেগ তত বেশি। ঠিক আছে, আচ্ছা। আরেকটা বিষয় দেখো তো, সি প্রপোর্শনাল টু 1/√m। তাহলে ভরের সঙ্গে বলো বলো বলো, ব্যস্তানুপাতিক। যে গ্যাসের ভর বেশি তার বেগ কম। মনে থাকবে। পৃথিবীতে বলো আছে অক্সিজেন আছে? অক্সিজেনের আণবিক ভর কত? এই অক্সিজেনের আণবিক ভর কত? হ্যাঁ, আচ্ছা 32 গ্রাম। যদি আমরা এটা 32 গ্রাম হয়ে থাকে, তাহলে তার বেগ যেরকম। হাইড্রোজেনের আণবিক ভর কত? 2 গ্রাম। বলতে কেন কষ্ট হলো কেন? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হলো 2 গ্রাম। দিস ইজ ফর অক্সিজেন, দিস ইজ ফর হাইড্রোজেন। বলো কোনটা হালকা? হাইড্রোজেন। তাহলে তার বেগ হবে বেশি। ওকে, একটা তাহলে বেলুনে অক্সিজেন দিবা এখনই। ওই বেলুন দেখবা তোমার ঘরে এরকম করে একটু লাফালাফি করছে, কিন্তু ঘরে আছে। হাইড্রোজেন শুধুমাত্র একটা বেলুনে দাও, দিয়ে ছেড়ে দাও, দেখবে সঙ্গে সঙ্গে ও চলে যাচ্ছে উপরের দিকে, করে অনেক উপরে যেতে হবে। আমি বোঝাতে পারছি কেন? তাহলে কেন, কারণ কি? হ্যাঁ, দেখবা তোমাদের স্কুল কলেজ বা বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হয়, ওখানে উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বেলুন বাঁধে না? তাহলে ওই বেলুনে কি অক্সিজেন আছে? হয় হাইড্রোজেন অথবা হিলিয়াম। হাইড্রোজেন অথবা হিলিয়াম, এ দুটো দিতে হবে। এ দুটো কি হালকা, বায়ুর চেয়ে হালকা, তাহলে বায়ু ভেদ করে উপরে চলে যাবে না। ওই যে আপনি যেটা দেন সেটা কার্বন ডাইঅক্সাইড, কিন্তু যখন ওই প্রোগ্রামগুলো হয় তখন ওই বহরমপুরের ওই মামাকে ডেকে নিয়ে আসা হয়, তার একটা সুন্দর সিলিন্ডার আছে, ওই সিলিন্ডার থেকে হাইড্রোজেন গ্যাস দেয়। বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে আমাদের তথ্যের ঘাটতি আছে। হ্যাঁ, না তাহলে একটা প্রোগ্রাম দেখতে হবে যে ওইখানে আগে ঠিক করা হয়, ওই মামা আসে, উনি গ্যাস। বুঝলে তো? আচ্ছা, বুঝেছ। এই জায়গা যদি বুঝে থাকো তাহলে পরবর্তীতে তো অ্যাপ্লাই করতে পারবো গাণিতিক প্রবলেম। ওকে, আচ্ছা। এবার আমাদের মূল সূত্র ছিল পিভি ইজিক্যাল টু 1/3mc² ছিল। আমার গ্যাসের অণু যদি ছোটাছুটি করে, তার যদি একটা বেগ থাকে, তার কারেসপন্ডিং একটা গতিশক্তি থাকবে কি না? তার কারেসপন্ডিং গতিশক্তি কত? আমরা জানি গতিশক্তিকে যদি ই দ্বারা লিখি তাহলে অলওয়েজ সেটা সমান সমান হচ্ছে ভর ইন্টু বেগের স্কোয়ার, হাফ mv², সবাই জানি। তাহলে টোটাল গ্যাসের ভর যদি m হয় আর বেগটা যদি c² হয়, তাহলে কত হবে? ই সমান সমান হাফ mc²। বুঝলে না বোঝনি? আমি এই সমীকরণকে একটু রিঅ্যারেঞ্জ করে যদি লিখতে চাই, এমনে লিখলাম পিভি সমান 1/3 তো ছিল, আমি এটা 2/3 লিখলাম, আর এটা লিখলাম 1/2 mc²।
কোনো আপত্তি? কি করেছি শুধু দেখো তো, 1/3 ছিল 1/3 আছে, নিচে যেহেতু একটা 2 দিয়েছি তাই উপরে 2 দিয়েছি, অর্থাৎ হাফ গুণ করেছি, এখানে 2 গুণ করেছি, ব্যালেন্স। 2 কেটে দিলে আবার কত হবে? এটা 1/3 mc², ঠিকঠাক আছে না? এখন এই 1/2 mc² বা হাফ mc² সমান কি লিখবো আমি? ই লিখবো। লিখেন, আর কোনো কিছু না, এগুলো করে আমরা মোটামুটি জীবন চালাচ্ছি, বুঝছো? তুমি যদি একটু নিজে নিজে পড়াশোনা করতা তাহলে আমার আর টিচারি করে খেতে হতো না। হ্যাঁ, আমাদের মধ্যে আবার যারা একটু মার্কেটার পুষছে তারা কিন্তু আরও সুন্দর একটা ইকোলজি তৈরি করছে। মার্কেটারও কিছু খাচ্ছে, ওই টিচারও কিছু খাচ্ছে, ওইখানে আবার অনেক স্টুডেন্ট গিয়ে ভিড় জমাচ্ছে, আলটিমেটলি জিনিসটা আরও সুন্দর হচ্ছে। ওরও বাড়ি হইলো, মার্কেটারের জীবনটা চললো, বুঝছো তো? হ্যাঁ, এই অর্থাৎ পৃথিবীর কোনো সিস্টেমে খারাপ বলা যাবে না। বলো এটা কয় নাম্বার? 5। এর মধ্যে অনেক কথা হয়ে গেল। হ্যাঁ, তাহলে পিভি সমান 2/3 ইন্টু ই। দেন কখনো যদি বলো তাহলে গ্যাসের গতিশক্তি কত? গ্যাসের গতিশক্তি, এটা গতিশক্তি। তাহলে ই সমান যদি লিখতে চাই 3 এদিকে গুণ হবে আর 2 ভাগ হবে, দাও লিখো ই সমান 3/2 ইন্টু কত? পিভি। হয়েছে না হয়নি? হয়েছে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 6। লিখো তারপরের লাইনে গ্যাসের গড় গতিশক্তি। গ্যাসের গড় গতিশক্তি আচ্ছা, অনর সংখ্যা যদি n হয় তাহলে আমি এই গতিশক্তির পরিমাণকে n দিয়ে ভাগ দিয়ে দিলে তার নাম কি? গড় গতিশক্তি। ওকে, তাহলে ই বার ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল গতিশক্তিকে কত দিয়ে ভাগ দিব? n দিয়ে। তাহলে প্রত্যেকটা অণু পার হেডে কি পরিমাণ শক্তি বহন করছে সেটা পেয়ে যাব। সবগুলো অণুর মিলিয়ে এটা শক্তি, অনুসংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিলে এক একটা অণুর শক্তি। দিস ইজ কল্ড গড় গতিশক্তি। হ্যাঁ, বলো কত? এই সংখ্যারে কি দিয়ে ভাগ দেব? n দিয়ে, আর কিছু না। হ্যাঁ, থ্রি বাই টু ইন্টু 1/N ইন্টু পিভি। পিভি এর ওই জায়গাতে একটা সমীকরণ ছিল, কত ছিল? এই পিভি ইজ ইকুয়াল টু 1/3 mN² ছিল না? সেই সমীকরণটার আগে একটা পড়েছে কত? 2/3, আবার 1/n হবে, লাগাও, বসিয়ে দাও এগুলো। থ্রি বাই টু 1/n আর এটা হলো 1/3 mN²। n কেটে গেল, 3 আর 3 কেটে গেল, কত থাকলো? 1/2 mc²। তাহলে ই বার ইজ ইকুয়াল টু হাফ mc²। আমার তত্ত্বে কোনো ভুল আছে কিনা ভালো করে দেখো। আরে টোটাল এম ভরের জন্য তুমি যদি বলো ক্যাপিটাল এম হবে, তাহলে পরে শুধুই একটা অণুর জন্য হবে একটা অণুর ভর। বুঝতে পেরেছো? এই একটা অণুর ভর দিয়েছে, এটা আন্ডারস্ট্যান্ড? এটা আরেকভাবে আমরা বলতে পারি, এই যে গ্যাসের গড় গতিশক্তি, এই জায়গাতে মোল সংখ্যার হিসাব নিকাশটা আমরা অলরেডি 1 মোলও করে দিয়েছি।
এখন যদি এটা 1 মোলও না হয়ে n মোলও থাকতো কীরকম হতো? জটিল করার কোনো দরকার নাই, আমরা একটু শিখি। আর একটু E = 3/2 RT, এই সমীকরণটি আমরা নিয়ে আসব। E সমান কত লিখেছি? 3/2 রো না রে, PV। E = 3/2 into PV, ঠিক আছে। and we also know PV = RT, ঠিক আছে। এদিকে শাহিদ, এদিকে। দেন E সমান 3/2 আর PV এর জন্য কত বসাবো? RT। বুঝলে না? কেন? ভেরি সিম্পল। হ্যাঁ হ্যাঁ, যদি কোনোদিন n মোলও হয় শুধু কি লাগাই দিবা? 5 মোলও যদি হয় তাহলে অবশ্যই 5 মোলের গতিশক্তি হবে 5 গুণ। বুঝতে পারছো? এই বুঝুনি, n টেনে নিয়ে বেড়াচ্ছি না আমি। আচ্ছা, এখনই লিখে দিলাম, ফর n মোলও, ফর n mole we can write this equation as E = 3/2 nRT। কষ্ট করে লিখো, 3/2 nRT হয়েছে না? এটাও ছেলেমেয়েরা বুঝে, তাহলে বোঝে না কি? ওরা শুধু বাংলা বোঝে না। হ্যাঁ, কি যেন নাম? কল্যাণী আর অকল্যাণী। কল্যাণীর নাম শুনেছো তোমরা? কোন গল্পে আছে? হ্যাঁ, অপরিচিতা। তাহলে এটাও এক প্রকার চিতা, এর নাম হলো অপরিচিতা। আচ্ছা, E সমান 3/2 nRT। দেখো খুবই সিম্পলি এখান থেকে গ্যাসের গতিশক্তি তুমি নির্ণয় করতে পারবে। আমরা একটা জিনিস দেখি যে n মোল গ্যাসে কত সংখ্যক অণু থাকবে? 1 মোল গ্যাসে কত সংখ্যক থাকে? আচ্ছা, ফর n = 1 মোল, n = 1 মোল যদি বসায় দিই তাহলে তুমি এটা লিখতে পারছো 3/2 RT। আরেকবার কষ্ট করো, আরেকবার রিভাইজ দাও, বহুত গাণিতিক প্রবলেম আছে তাই। 3/2 RT। এখন আমি যদি বলি যে 1 মোল গ্যাসে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, এ ধারণা থাকতে হবে তো। 1 মোল গ্যাসে যে অণু থাকে, পরমাণু থাকে, আয়ন থাকে, তার সংখ্যাটা কত? 6.023 × 10⁻23। এটাই তো অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে সেই অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা লিখো 6.023 × 10⁻23। এখন আমার তাহলে অতএব একটি অণুর গতিশক্তি আমি 5 জন 10 জন স্টুডেন্টের কাছে জানতে চাই না, একজনের কাছে জানতে চাই। এই বর্ণ দাঁড়াও। দেখছো, বলা মাত্র খুশি হয়ে গেছে এবং হাসতেছে।
পৃথিবীতে মানুষকে খুশি করতে পারা একটা বড় ব্যাপার, বলো। হ্যাঁ, একটি অণুর গতিশক্তি, আমি কিন্তু এটা 1 মোল অণুর গতিশক্তি ছিল, 1 মোলতে কতগুলো অণু থাকে এটা, তাহলে এতটি অণুর মিলিয়ে এই পরিমাণ গতিশক্তি হবে, তাহলে একটির কত কম না বেশি? কম হবে। তাহলে আমি কি করব, সেই একটির গতিশক্তিকে যদি আমি ই বার লিখি তাহলে সেটা নিশ্চয় টোটাল ইকে কত দিয়ে ভাগ দেব? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে, সেই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলাম। সেই সংখ্যা দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে এখানে ধরো যে কারণ নিচেই যদি আমি সংখ্যাটা ভাগ দিই, এরকম লিখলাম 3/2, আর এখানে লিখলাম আর ভাগ নাম্বার অফ এ ইন্টু টি। কোনো অসুবিধা আছে? সব মিলে তো ভাগ আকারে আছে পুরো সমীকরণ নাকি? এটাই হলো একটি অণুর গতিশক্তি। একটি অণুর গতিশক্তিকে তাহলে তুমি চাইলেই এভাবে লিখবা 3/2 আর ভাগ নাম্বার অফ এ, দিস ইজ কল্ড কে ইন্টু টি। কি বললাম এটা? কে। অ্যানাদার কনস্ট্যান্ট নেমড বোল্টজম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ লিখো, বোল্টজম্যান কনস্ট্যান্ট। হেয়ার কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ একটা টি আছে, হ্যাঁ পিৎজা বানানে যেরকম টি আছে ওইরকম আছে নাকি পিৎজা বানানে? তাহলে এই জায়গা থেকে এটা মাথায় রাখবা ভালো করে। আর এর মান জানো তোমরা কেউ? কত আর এর মান? 8.314। আচ্ছা যা হোক, একটা একক আছে, ও যেহেতু বলতে চেয়েছে আমরা তাহলে একটা লিখি জুল পার মোল পার কেলভিন, বুঝলে? তারে ভাগ দিয়ে দিচ্ছি কি দিয়ে আমরা? নাম্বার অফ এ। নাম্বার অফ এ হচ্ছে 6.023 ইন্টু 10 পাওয়ার মাইনাস না রে +23। ভাগাও, হ্যাঁ ভাগ করো। এটা দিয়ে ভাগ করলে 1-এর চেয়ে বেশি পাবা। দেখো 1.50 অথবা 58 কিছু একটা পাবা, মনে নাই, বহু আগে পড়াইছি। কত পেয়েছ? 1 ইন্টু 10 পাওয়ার -23। একক যা ছিল তাই থাকবে, জুল পার মোল পার কেলভিন, বুঝলেন? আচ্ছা এই সমীকরণগুলোর নাম্বারিং হয়নি, দাও কত দিবা? 7 দিবা? 7, এটারে দাও 8। আরও মাঝে মাঝে অনেক নাম্বার দেয়া যেত, দিলাম না। এই সমীকরণগুলোই থাকুক, আমরা এবার গাণিতিক প্রবলেম সলভ করব। শিখেছো এটুকু? আচ্ছা এই ইকুয়েশনগুলো যে ইউজ করবে মুখস্থ করতে একজনের অনেক কষ্ট হয়, এজন্য আমি তোমারে একটার সঙ্গে আরেকটা রিলেশনশিপটা দেখিয়েছি। তুমি যদি এইটার আবার ঠিকমতো না পারো তাহলে আমার সঙ্গে তোমার আবার সম্পর্কের অবনতি হবে, অবনতি হয়।